সম্মানিত প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, আমাদের দলের নেতৃবৃন্দ, সম্মানিত প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত কয়েকদিন যাবৎ এলডিপি এবং এলডিপির নেতাদের বিরুদ্ধে বিভিন্ন রকম বিরূপ মন্তব্য কিছু লোক করে আসছে। আমরা মনে করেছি সংবাদ সম্মেলনের মাধ্যমে এগুলি জাতির সামনে পরিষ্কার করা এবং সত্য তথ্যগুলি তুলে ধরা আমাদের কর্তব্য। এক নম্বরে আসেন আমাদের সাবেক মহাসচিব। তিনি চেয়েছিলেন দলটা বিলুপ্ত করে আমার বড় ছেলে ওমর ফারুককে নিয়ে বিএনপিতে যোগদান করবে এবং এলডিপিকে অ্যাবান্ডন করবে, যেভাবে অন্যরা তাদের দলকে অ্যাবান্ডন করে দলকে বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেছে। এরকমের একটা ষড়যন্ত্র ছিল। আল্লাহর মেহেরবানি, আমার নবীজির দয়ায় আমরা রক্ষা পেয়েছি। আমার অনুপস্থিতিতে আমি যখন চট্টগ্রাম ছিলাম তখন আমাদের প্রেসিডিয়াম সদস্যরা ওনাকে রিকোয়েস্ট করলেন যে একটা প্রেসিডিয়ামের বৈঠক হওয়া দরকার, কারণ ইলেকশনের দিন সন্নিকটে আসছে, আমাদেরকে সব জিনিসগুলি ঠিকঠাক করতে হবে। তখন আমি সাবেক মহাসচিবের সাথে কথা বললাম, ওনাকে বললাম যে আপনি আমার পক্ষ হয়ে সবাইকে নিয়ে একটা প্রেসিডিয়াম সদস্যের মিটিং করেন। দ্বিতীয়বার আমি আমার স্ত্রীর চিকিৎসার জন্য ব্যাংককে ছিলাম, তখন উনি আমাকে আবার জিজ্ঞাসা করলেন, সবাই আমাকে বলছে আর একটা প্রেসিডিয়াম মিটিং করার জন্য, এখন আমি কি করি? ওনাকে বললাম যে আপনি প্রেসিডিয়াম মিটিং করেন এবং তাদের মতামত নিয়ে যেটা সঠিক সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত গ্রহণ করেন, এর সাথে আমি একমত থাকব। তিনি দুইটা মিটিং করে প্রথম মিটিংয়ে বললেন, এর আগে একটা কথা বলতে চাই, এর আগে আমার উপস্থিতি একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে আমরা ঠিক করে দিয়েছিলাম যে বিএনপির সাথে যেহেতু আমরা যুগপৎ আন্দোলন, আমি পরিষ্কার করে এখানে বলতে চাই যুগপৎ আন্দোলন, এটা ঐক্য জোট না। যুগপৎ এবং ঐক্য জোটের মধ্যে অনেক পার্থক্য। ঐক্য জোট হলো আপনাদের সবার একটা সম্মিলিত বক্তব্য থাকবে, একটা লিখিত আকারে নীতিমালা থাকবে, সেই নীতিমালার আলোকে সবাইকে কাজ করতে হবে। যুগপৎটা হলো যার যার ঘরে সে থাকবেন, যার যার কাজ সেই করবেন, এখানে কারো কোনো বাধ্যবাধকতা থাকবে না। আমরা এক সময় বিএনপির সাথে 7 দলীয় ঐক্য জোটও ছিলাম, কিন্তু 2021 সাল থেকে যুগপৎ আন্দোলনে তারা চলে গেল এবং ডিক্লেয়ার করে দিল। তারপরের থেকে মোটামুটি রিদওয়ান সাহেবের সব মিটিং করতো। বেগম জিয়ার অনুপস্থিতিতে আমি কোনো মিটিংয়ে যাই নাই। আমাদের দলকে রিপ্রেজেন্ট করত সাবেক মহাসচিব ডক্টর রিদওয়ান আহমদ। সুতরাং যখন নির্বাচনের ডিক্লেয়ার হলো, ডেট সঠিক হলো, তখন আমরা চিন্তা করলাম বিএনপির সাথে নেগোসিয়েট করার জন্য মহাসচিবের নেতৃত্বে একটা টিম করে দেওয়া উচিত। 7 সদস্যের একটা টিম করে দেওয়া হলো। অর্থাৎ বিএনপির সাথে যাই কিছু আলাপ আলোচনা হবে, সংসদ সদস্য সিট আমাদেরকে কয়টা ছেড়ে দেবেন, সব বিষয়ে তিনি তাদের সাথে আলোচনা করবেন এই সদস্যদেরকে সাথে নিয়ে। 7 সদস্যের সদস্য নিয়ে তিনি কখনো যান নাই। তিনি ব্যক্তিগতভাবে লন্ডনে গিয়েছেন, বিএনপির নেতা তারেক রহমানের সাথে কথা বলেছেন, বা এখানে নজরুল সাহেবের সাথে কথা বলেছেন, মির্জা ফখরুল সাহেবের সাথে কথা বলেছেন, কিন্তু 7 সদস্যের টিম নিয়ে তিনি কখনো যান নাই। তাকে সবাই পক্ষ থেকে বলা হলো, সর্বসম্মতিক্রমে মিটিংয়ে বলা হলো, শুধু আমি উপস্থিত ছিলাম না, যে আমাদেরকে নিয়ে আপনি বিএনপির সাথে বসেন এবং আমাদেরকে কয়টা আসন দেবে সেটা ঠিক করেন। আপনাদের নিশ্চয় স্মরণ আছে, আমি এখানে পরিষ্কারভাবে আপনাদের সম্মুখে বলেছিলাম জাতির উদ্দেশ্যে, আমরা এমন কোন সিট চাই না যেটাতে আমাদের উপযুক্ত প্রার্থী নাই, এবং আমরা এমন কোন সিট দাবি করব না যেখানে আমাদের প্রার্থী নির্বাচিত হবে না।
আলাপ আলোচনার মাধ্যমে এটা ঠিক করা হবে। আমরা অন্যায্য কোনো জিনিস দাবি করব না। তিনি নেগোশিয়েট করলেন লন্ডনে গিয়ে এবং 2টা সিটের কথা নিয়ে আসলেন, ওনার সিট আর চট্টগ্রাম 14 নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কারণ এটা আমাদেরই সিট ছিল, এটা বিএনপির সিট ছিল না। মূলত একটা সিটে উনি নেগোশিয়েট করে আসলেন। তখন আমাদের প্রেসিডিয়াম সদস্য যারা আজকে সবাই এখানে উপস্থিত আছেন, শুধু একজন নাই, উনি অসুস্থ, পাঠান সাহেব অসুস্থ, তিনি আসতে পারেন নাই। দ্বিতীয় মিটিংয়ে ঠিক হলো যে তিনি অথরাইজ করলেন যে বিএনপির সাথে অনেক কথা হলো, বিএনপি 2টার বাইরে কোনো সিট দেবে না, সুতরাং আপনারা অন্যভাবে কোনো জায়গায় চেষ্টা করেন। এখানে সরওয়ার্দী সাহেবও আছেন, লেফটেন্যান্ট জেনারেল সরওয়ার্দী সাহেব, আমার বাম পাশে আছে ডক্টর বশির। 2জনকে তিনি দায়িত্ব দিলেন জামায়াতের সাথে যোগাযোগ করেন, জামায়াতের সাথে যোগাযোগ করে তারা কয়টা সিট আমাদের জন্য আসন ছেড়ে দেবেন এই ব্যাপারে আপনারা যোগাযোগ করে সঠিক ঠিক করে নেন। তার মনে মনে ছিল তিনি বিএনপিতে চলে যাবেন, এই কথাটা তিনি কখনো প্রকাশ করেন নাই। তার উদ্দেশ্য ছিল, এবং বিএনপির বোধহয় কারো কারো উদ্দেশ্য ছিল দলটা ভেঙে দেওয়া, যেভাবে অন্য দলগুলি ভেঙে দিয়েছে। এইদিকে ডক্টর বশির এবং লেফটেন্যান্ট জেনারেল সরওয়ার্দী সাহেবকে ব্যস্ত রাখলেন জামায়াতের সাথে আলোচনা করার জন্য। আমি যখন ব্যাংকক থেকে ফিরে আসলাম 17 তারিখে বোধহয়, আমি এক কাপ চা খাওয়ার সুযোগ হয় নাই। বাসায় পৌঁছার পরেই মিটিংয়ে বসলাম সবার সাথে। এই মিটিংয়ে ওনাকে সবাই সম্মিলিতভাবে অ্যাকিউজ করলেন, এবং আমাদের মধ্যে 2জন বা 3জন সম্মানিত সদস্য বললেন এই মহাসচিবকে বহিষ্কার করা উচিত, কারণ তিনি দলের বিরুদ্ধে কাজ করেছেন। এই ব্যাপারে তিনি কোনো উত্তর দিতে পারেন নাই। যা হোক, সবাই খোলামেলাভাবে কথা বলল। এক পর্যায়ে এসে ওনাকে বললাম যে সবাই কথা বলেছে, আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ, আপনি একদিকে বিএনপির সাথে হাত মিলেছেন আর অন্যদিকে 2জনকে জামায়াতের সাথে কথা বলার জন্য ব্যস্ত রেখেছেন। এখন আমাদের সামনে 3টা রাস্তায় খোলা, আপনি কথা বলেন, তারপর আমি কথা বলবো। উনি আমাদের যে সম্মানিত সদস্যরা, প্রেসিডিয়াম সদস্যরা যে কথাগুলি বলেছেন, কোনোটা সদুত্তর তিনি দিতে পারেন নাই। তারপর ওনাকে আমি বললাম 3টা রাস্তা খোলা আছে। আমার যখন সভাপতি হিসাবে সমাপনী বক্তব্যের কথা আসলো, তখন আমি বললাম 3টা রাস্তা খোলা আছে। একটা হলো আপনি 7 সদস্যের টিম নিয়ে বিএনপির সাথে আলাপ আলোচনা করে একটা সম্মানজনক আসনগুলি আমাদের জন্য নিশ্চিত করেন। তিনি সাথে সাথে বলে দিলেন এটা সম্ভব না। তখন ওনাকে বললাম আর 2টা রাস্তা খোলা আছে। একটা হলো আপনি জামায়াতের সাথে লেফটেন্যান্ট জেনারেল সরওয়ার্দী এবং ডক্টর বশির সাহেবকে দায়িত্ব দিয়েছেন জামায়াতের সাথে আলাপ করার জন্য, তাহলে ওনাদেরকে আমরা অনুমতি দিয়ে আলোচনা করার জন্য। তখন তিনি একদম উত্তেজিতভাবে বললেন আমি জামায়াতে যাব না। তখন আমি বললাম যে আপনি যদি জামায়াতে না যান তাহলে ওনাদেরকে দিয়ে এই নাটকটা কেন করলেন, ওনাদেরকে দিয়ে কাজটা কেন করলেন? এখন আমাদের কাছে একটা 3য় পথ খোলা আছে, সেটা হলো এককভাবে নির্বাচন করা। তখন তিনি সাথে সাথে রাজি হলেন এককভাবে নির্বাচন করব। সবাই সিদ্ধান্ত নিল পরের দিন প্রেস কনফারেন্স করে আমরা এটা ডিক্লেয়ার করব, যেটা আমরা এখানে এসে ডিক্লেয়ার করেছিলাম। আমি সাথে সাথে একটা নোট লিখলাম, এই নোটের কাগজটা আমার হাতে আজকে আছে, আমি ফেসবুকেও দিয়েছি, এই মিনিটসে আছে। এই সভায় উপস্থিত সকলে একমত হয়ে এলডিপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করবে। আমি 1 নম্বরে সাইন করেছি, উনি 2 নম্বরে সাইন করেছেন। আপনারা এখানে দেখতে পারেন, কেউ যদি ফটো তুলতে চান পরে আমার কাছে এসে ফটো তুলতে পারেন।
উপরের দিকেও দেখেন উপস্থিতের মধ্যে উনি 2 নম্বরে সাইন করেছেন, অর্থাৎ এককভাবে নির্বাচন করার পক্ষে উনি মতামত দিয়েছেন। আমাদের মধ্যে অনেকের মধ্যে দ্বিমত ছিল, সবাইকে আমি অনুরোধ করলাম এটাই আমরা করি। উনি যখন এটাই চাচ্ছেন, চলেন আমরা একমত থাকি। সবাই একমত হয়ে এককভাবে নির্বাচনের কথা হলো। পরের দিন সংবাদ সম্মেলনের জন্য আমি বললাম 11টার সময় করতে হবে। উনি বললেন 11টা না 12টার সময় করেন। আমরা বললাম যে ঠিক আছে, 11টা আর 12টার মধ্যে পার্থক্য কি, 12টার সময় করি। উনি যে 11টার সময় বিএনপি অফিসে গিয়ে যোগদান করবেন, এটা উনি আগের থেকেই ঠিক করে রেখেছিলেন। এই জন্য সংবাদ সম্মেলনটা তিনি 12টার সময় করতে বললেন। তারপরে আমি ওনাকে বললাম, আমার শরীর যেহেতু অসুস্থ, আপনি মেহরবানি করে কালকে সংবাদ সম্মেলনটা করেন। তখন উনি বললেন, না স্যার, আপনাকে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে হবে। আমি ঠিক আছে, সবাই যদি চান আমি অসুস্থ শরীর নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবো। পরের দিন আপনারাও প্রশ্ন করেছেন, আমরাও দেখলাম উনি সংবাদ সম্মেলন করে এক পাশে আমির খসরু সাহেব আর এক পাশে মির্জা ফখরুলকে নিয়ে উনি বিএনপিতে যোগদান করলেন। আমাদের কোনো আপত্তি নাই। একটা রাজনৈতিক নেতা সে যদি তার নিজের সুবিধার জন্য কিছু পাওয়ার জন্য কোন রাজনৈতিক দলে যেতে চায়, এটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার। এই ব্যাপারে আমরা হস্তক্ষেপ করতে চাই না। কিন্তু আমরা মনে করি সত্য তথ্যগুলি উঠে আসা উচিত। আমরা যখন 2006 সালে 26 অক্টোবর এলডিপি গঠন করি, ওনার বাড়ি জ্বালিয়ে দিয়েছিল এবং 2টা গাড়ি জ্বালিয়ে দিয়েছিল। তখন থেকে উনি প্রমিস করেছিলেন, আমি জীবনে যতদিন বেঁচে থাকি বিএনপির সাথে কখনো যাব না। এবং আপনাদেরকে আমি গতবার বলেছিলাম, বেগম জিয়াকে যখন ফুল দিয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যে প্রথমবার হাসিনার বিরুদ্ধে 2009 সালের পরে যখন আন্দোলন শুরু হলো অনশনের মাধ্যমে, তিনি বলেছিলেন, আমার জীবন থাকতে আমি কখনো বেগম জিয়াকে ফুল দিতে যাব না। তখন আমি তমিজউদ্দিন টিটু এখানে উপস্থিত নাই, যুব দলের নেতা ছিল, তাকে অনুরোধ করলাম তুমিই যাও। পরবর্তীতে যা হোক সবাই গেলেন, রিদওয়ান সাহেবও গেলেন, গিয়ে ফুল দিলেন। এগুলি হলো বিগত দিনের ইতিহাস, এগুলি বিকৃতি করার কোনো উপায় নেই। এখন যে জিনিসটা আসছে, উনি বলছেন যে আমি সভাপতির কাছে পদত্যাগ পত্র দিয়েছি। আমি আপনাদের মাধ্যমে সমগ্র জাতিকে বলতে চাই, আমার কাছে তিনি কোনো পদত্যাগ পত্র দেন নাই। আমাদের যে অফিসের দায়িত্বে আছে প্রফেসর মাহবুব, তাকে কিছুক্ষণ আগে জিজ্ঞাসা করলাম, তোমার কাছে কি কোনো পদত্যাগ পত্র আছে? কারণ মাহবুব সার্বক্ষণিক রিদওয়ান সাহেবের পার্সোনাল সেক্রেটারি হিসেবে কাজ করেছে। মনে করলাম হয়তো তার কাছে দিতে পারে। সে বলল যে আমাকে দেয় নাই। তখন আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব, এখন যিনি বিল্লাল হোসেন মিয়াজি, তাকে জিজ্ঞাসা করলাম, তোমাকে কোনো পদত্যাগ পত্র দিয়েছে কিনা? সেও বলল যে না, আমাকেও কোনো পদত্যাগ পত্র দেয় নাই। তাহলে এই মত অবস্থায় আমাদের কি করণীয়? উনি অন্য একটা দলে যোগদান করেছেন, আমাদের দলে ওনাদের নাম আছে, কারণ উনি পদত্যাগ পত্র দেন নাই। সুতরাং আমাদের অনিচ্ছা সত্ত্বেও দলের সাংগঠনিক পন্থা অবলম্বন করে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে। সেই সিদ্ধান্তটা হলো সাধারণ সদস্য পদ সহ সকল পদ থেকে তাকে বহিষ্কার করা হলো। কারণ তাকে আমরা এভাবে রাখতে পারি না। 2টা দলের সদস্য একসাথে থাকবে, এটা হয় না। এটা তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম, তাকে সকল পদ থেকে বহিষ্কার করা হলো। আমাদের সাথে তার এলডিপির সাথে কোনো সম্পর্ক আর থাকলো না। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, আমি আসার পরে আমাদের প্রেসিডিয়াম সদস্যের মধ্যে অনেক হতাশা ছিল। তারা বললো, স্যার আমরা জামায়াতের সাথে আলোচনা করেছি, তাদের সাথে আলোচনার অনেক অগ্রগতি হয়েছে,
সুতরাং এই আলোচনাটা চালিয়ে যাওয়া উচিত। তখন আমরা জামাতের সাথে আলোচনাটা চালিয়ে যাই। তারা আমাদেরকে বললো যে ঠিক আছে, আপনারা আমাদের সাথে মিলে আলোচনা করতে, নির্বাচন করতে পারেন। কিছুদিন পর্যন্ত দেখছি পত্র পত্রিকায় কেউ 3টা সিটের কথা লিখছে, কেউ 2টা সিটের কথা লিখছে। আমি আপনাদেরকে সঠিক নাম্বারটা বলবো না, কারণ যেহেতু আমরা একটা প্রস্তাব নিয়েছি যে সবগুলি একসাথেই ডিক্লেয়ার করা হবে, তবে 3টাও না, 6টাও না, তার থেকে বেশি। আমি আবার বলি, 3টাও না, 6টাও না, তার থেকে বেশি। সুতরাং যে বা যারা লিখছেন তাদেরকে অনুরোধ করব, না জানে না শুনে মিথ্যা তথ্য লেখাটা এটা গুনাহ, ধর্মীয় ভাবে এটা মহাপাপ। জানার পরে আপনারা অবশ্যই লিখবেন, আপনাদের মাধ্যমে তো জাতি উপকৃত হবে। তারপরে কিছু মানুষ আমাদের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে যে আমরা জামাতে যোগদান করেছি। জামাতের আমির আপনারা অনেকে সেদিন ছিলেন, উনি পরিষ্কারভাবে বলেছেন এটা একটা নির্বাচনী সমঝোতা, তবে শক্তিশালী সমঝোতা। উনি এই কথাটা 2বার রিপিট করেছেন। আমরাও জামাতে যোগদান করি নাই, জামাত এলডিপিতে যোগদান করে নাই, বা অন্যান্য যারা দলগুলি আছে 12টা দল একসাথে হয়েছে নির্বাচনী এই সংলাপ ইয়েতে প্রেস কনফারেন্সের সমঝোতার মধ্যে কেউ কোনো দলে যোগদান করে নাই। প্রত্যেকে নিজের নিজের দলে আছে। এটা হলো একটা নির্বাচনী সমঝোতা, অর্থাৎ আমরা 12টা দল একসাথে মিলে 300 আসনে নির্বাচন ইনশাল্লাহ করব, এটাই হলো সিদ্ধান্ত। আমি এখানে সকলের অবগতির জন্য আবার পরিষ্কারভাবে বলতে চাই, আমরা জামাতে যোগদান করি নাই, জামাত আমাদের সাথে যোগদান করে নাই। তাদের সাথে আমাদের অনেকগুলি কথার মধ্যে মিল আছে, যার জন্য আমরা তাদের সাথে গিয়েছি। সেটা হলো কি, আপনারা যদি আমাদের গঠনতন্ত্র পড়ে থাকেন, আমরাই বাংলাদেশে প্রথম আমরা বলেছি বৈষম্য মুক্ত সমাজ গঠন করতে চাই, যেটা 18 বছর পরে আন্দোলন হচ্ছে। এটা কোনো রাজনৈতিক দলের মধ্যে এই কথাটা তাদের গঠনতন্ত্রে লেখা ছিল না। আমরা চাই চাঁদাবাজ মুক্ত সমাজ, মাদক মুক্ত সমাজ, সন্ত্রাস মুক্ত সমাজ, দুর্নীতি মুক্ত সমাজ, এবং গরিব মেহনতি মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা, শিশু মহিলাদের জন্য সঠিকভাবে তাদের স্বাস্থ্যের জন্য ব্যবস্থা করা। আমরা মিথ্যাভাবে কারো আশ্বাস দিয়ে অন্যায় কাজ করব না। আমরা যেটা পারবো আমরা সেটা করব। আমরা যদি ইনশাল্লাহ আল্লাহর মেহেরবানিতে, নবীর দয়ায় জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, আমরা বলেছি ভারতের সাথে আমাদের কোনো বিরোধ নাই, তবে আমরা মোদির গোলাম হিসাবে কাজ করব না, অমিত শাহর গোলাম হিসাবে কাজ করব না। বাংলাদেশের জনগণই ঠিক করবে বাংলাদেশে কিভাবে চলবে। দিল্লিতে ঠিক হবে আর ঢাকাতে কাজ হবে, এই ধরনের বেঈমানি মুনাফিকের কাজে আমরা যাব না। জনগণকে বলতে চাই, যারা দিল্লির দালালি করছে, মোদির দালালি করছে, অমিত সাহেব দালালি করছে, রাজনাথের দালালি করছে, তাদের থেকে সাবধান থাকেন। কারণ হাসিনা যে কাজটা করেছে, আমরা যদি সেই কাজটা করি তাহলে হাসিনা এবং আমাদের মধ্যে কি পার্থক্য থাকবে? আমরা ভারতের দালাল হিসাবে চিহ্নিত হইতে চাই না। যেখানে বা যারাই ভারতের দালালি করছে তাদেরকে চিহ্নিত করেন, তাদের বিরুদ্ধে অবস্থান নেন, কারণ তারা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করতে চায়। তারা শুধু টাকা, নারী এবং বিভিন্ন লোভে আকৃষ্ট হয়ে ভারতের কাছে আত্মসমর্পণ করেছে। ভারতের লোকের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই, তারাও আমাদের মতো মানুষ, আমরা সহ অবস্থানে থাকতে চাই। তবে ভারতের যে নীতি, যে নীতি, সেই নীতিতে আমরা কাজ করতে চাই না এবং অন্যের পরামর্শে আমরা কোনো কাজ করতে চাই না। আমরা কাজ করব আমাদের দলের নেতা এবং বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতে। আমি আগে যেটা বলেছিলাম, জামাত একই জিনিস চায়, মাদক মুক্ত সমাজ চায়, দুর্নীতি মুক্ত সমাজ চায়,
চাঁদাবাজ মুক্ত সমাজ চায়। আপনারা কিছুদিন আগে দেখেছেন যারা করণ বাজারে চাঁদা উঠাইতো তাদেরকে দেওয়ার পরে সিমের দাম একদিনেই 100 টাকা থেকে 50 টাকা হয়েছে, আলুর দাম 30 টাকা কমেছে। সুতরাং এই চাঁদাবাজদের কারণে, এই লুটেরাদের কারণে বাংলাদেশের যে অবস্থা সৃষ্টি হয়েছে এই অবস্থা থেকে মুক্ত হতে হবে। মুক্ত হওয়ার জন্য যারা সুশাসন চায়, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চায়, প্রত্যেকটা ধর্মের স্বাধীনতা নিশ্চিত করতে চায়, তাদেরকে ভোট দিতে হবে। আপনি মাস্তানদেরকে ভোট দেবেন, চাঁদাবাজদেরকে ভোট দেবেন, মোদির দালালদেরকে ভোট দেবেন এবং যারা টাকা লুণ্ঠন করেছে তাদেরকে ভোট দেবেন, তাহলে আপনি কিভাবে বাংলাদেশ বিনির্মাণ করবেন? বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দল আছে যাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, আমরা কারো বিরুদ্ধে না, আমরা শুধু যারা দেশের সম্পদ লুণ্ঠন করেছে তাদের বিরুদ্ধে। যারা নিরপরাধ তাদের বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নাই। তাদেরকে আমরা বলবো যারা নিরপরাধ যেই দলের হোক না কেন তারা আমাদের সাথে মিলেমিশে কাজ করতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। কারণ আমরা চাই একটা জাতীয় ঐক্য গড়ে তোলক, একটা জাতীয় ঐক্য গড়ে তুলে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাই। শুধু দালালদেরকে বিচ্ছিন্ন করেন, মোদির দালালদেরকে চিহ্নিত করেন, রয়্যাল দালালদেরকে চিহ্নিত করেন, তাদের বিরুদ্ধে অবস্থান নেন। আপনি একজন মানুষ হয়ে জানার পরেও যদি একজন সিন্ডিকেট লিডারের পিছনে দাঁড়ান, মোদির দালালের পিছনে দাঁড়ান, আল্লাহর কাছে কি জবাব দেবেন? প্রত্যেকটা মানুষকে তার নিজ নিজ ধর্ম অনুযায়ী জীবিকা নির্বাহ করতে হবে। দেশের ক্ষতি হোক এই ধরনের কোনো কাজ করতে পারবেন না। যারা মুসলমান তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, দেশপ্রেম হলো ইমানের একটি অঙ্গ। যার দেশপ্রেম নাই তার ইমান নেই। যে সিন্ডিকেট লিডারদেরকে ভোট দেবে, অশিক্ষিত লোক যারা সংসদে আসার উপযুক্ত না, ক্লাস 4 পাশও করে নাই, ক্লাস 8 পাশও করে নাই, তাদেরকে সংসদে পাঠানো মানে আপনি নিজে কলঙ্কিত হলেন, জাতিকে কলঙ্কিত করলেন, বাংলাদেশকে কলঙ্কিত করলেন। উপযুক্ত লোকদেরকে বেছে নেওয়া আমাদের সকলের কর্তব্য। এখানে যদি এই কাজটা আমরা না করি, আমরাও বেঈমান এবং মুনাফিক হিসাবে মৃত্যুবরণ করব। আমাদের সকলের উচিত যারা উপযুক্ত ব্যক্তি, এখানে মার্কা নয়, গুরুত্ব হলো সৎ, শিক্ষিত, দক্ষ এবং উপযুক্ত ব্যক্তিকে, দেশপ্রেমিক উপযুক্ত ব্যক্তিকে নির্বাচিত করে সংসদে পাঠানো। এখানে অনেকে মনে করে অমুকে সরকার করবে, অমুকে সরকার করবে। আমি আপনাদেরকে এটা বলতে চাই, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে প্রায় 5 বছর সরকার পরিচালনা করেছি, মন্ত্রী হিসাবেও 3 বার সরকারে ছিলাম। সরকার কিভাবে চালায় বর্তমানে যারা বেঁচে আছে তাদের মধ্যে আমি একজনই সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে, আর কারো এই অভিজ্ঞতা নাই। সুতরাং কখনো একজন কেরানি থাকলেও তার একটা অভিজ্ঞতা থাকে। এটা আমি আপনাদেরকে উদাহরণ দিতে চাই। লন্ডনে জন মেজর লন্ডনের প্রাইম মিনিস্টার হয়েছিল, ওনার কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না। সাংবাদিক ভাইয়েরা যখন জিজ্ঞাসা করলো, আপনার তো লেখাপড়া নাই, আপনি কোনো স্কুলে পড়েন নাই, আপনি কিভাবে প্রধানমন্ত্রী হবেন? উনি উত্তরে বলেছিলেন, আমি প্রতিদিন বাসে যাতায়াত করি, আমি বাসের কন্ট্রাক্টর, সুতরাং জনগণই ছিল আমার শিক্ষক। অর্থাৎ প্রত্যেক দিন হাজার হাজার লোক বাসে গেছে, তাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, একটা অভিজ্ঞতা অর্জন করেছে। যে লোক কখনো কেরানির কাজ করে নাই, পিয়নের কাজ করে নাই, কোনো জায়গায় কাজ করে নাই, তাদেরকে দিয়ে কিভাবে বাংলাদেশের সরকার চলবে? এটা আপনাদেরকে চিন্তা করতে হবে। নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না। নিজের পায়ে যদি নিজে কুড়াল মারেন, অন্যের কিছু করার থাকবে না। সুতরাং আগামী দিন খুব সুন্দরভাবে যারা ভালো প্রার্থী, যোগ্য প্রার্থী, দক্ষ প্রার্থী, দেশপ্রেমিক প্রার্থী, তাদেরকে নির্বাচিত করবেন, এটাই আশা করি। আর আমার দলের লোকদেরকে বলবো,
আপনাদের মধ্যে অনেকে আছেন যারা MA পাস করেছেন, হয়তো আরো বেশি লেখাপড়া করেছেন, কিন্তু প্রয়োজন যদি না হয় মেহেরবানি করে টেলিফোন একটা আছে বলে আপনি টেলিফোনের সামনে জাতিকে হেদায়েত করবেন, এটা ঠিক না। এটা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হয়। যারা পদে আছে, গুরুত্বপূর্ণ পদে, তারাই শুধু এই কাজটা করলে মানুষ এটা গ্রহণ করবে। এখন ঘরের কাজের লোকে যদি একটা স্ট্যাটাস দেয়, তাহলে জনগণ কি ভাববে? এই ঘরে কোনো আইন শৃঙ্খলা নাই, যার ইচ্ছে সে স্ট্যাটাস দেয়। মেহরবানি করে এই স্ট্যাটাসগুলি দেবেন না। আমি আগের কথায় ফিরে যাই, আমরা কোনো দলে যোগদান করি নাই। তাদের সাথে যেহেতু আমাদের দলের যে গঠনতন্ত্রের লেখা কতগুলি কথা আছে, সেগুলির মধ্যে অনেক মিল রয়েছে, যার কারণে আমরা একসাথে কাজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমরা যারা এখানে প্রেসিডিয়ামের মেম্বাররা আছে, অনেকে মনে করেছেন প্রেসিডিয়ামের অনেক সদস্য হৃদয় সাহেব নিয়ে গেছেন। প্রেসিডিয়ামের সদস্য তো দূরের কথা, আমার কোন নেতা কর্মী তার সাথে যায় নাই। আমি মনে করি যার ঈমান আছে, যে আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, সে আমাদের দল ছেড়ে যেতে পারে না। কারণ আমরা কোনো অন্যায় কাজের সাথে লিপ্ত না, আমরা কোনো বাজার ইজারা নিই নাই, আমরা কোনো জায়গায় ব্যবসা বাণিজ্যে লিপ্ত হই নাই। আমাদের একমাত্র কাজ হলো নিজের যেটা হালাল রোজগার আছে সেটার মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করা, পরিবারের জীবিকা নির্বাহ করা এবং মানুষকে সাহায্য করা, যেটা আমি করে আসছি বিগত 50 বছর যাবত। ইনশাল্লাহ আল্লাহর সাহায্য সব সময় পাবেন। সিটের কথা তো আমি বললাম, 3টাও নয়, 6টাও নয়, তার থেকে বেশি। সুতরাং এখানে মেহরবানি করে ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না, আমাদের দলের নেতা কর্মীদেরকে বিভ্রান্ত করবেন না। আমরা সঠিক রাস্তায় আছি। যারা সুশাসন কায়েম করতে চায় তাদের সাথে আছি, যারা ন্যায়ের শাসন কায়েম করতে চায় তাদের সাথে আছি, যারা সমাজ থেকে সকল প্রকার অন্যায় উচ্ছেদ করতে চায় আমরা তাদের সাথে কাজ করছি। এখানে আমরা কোনো কেউ যদি অন্যায় কাজ করে সেটার প্রতিবাদ করব। এই সমঝোতার মধ্যে আমরা নির্বাচিত হয়ে ইনশাল্লাহ আসলে আমাদের দলের সদস্যরা, তাদেরকে আমি বলবো, কেউ যদি অন্যায় কাজ করে সেটা এই সমঝোতার দলের মধ্যে যে কেউ হোক, এটার প্রতিবাদ করতে হবে। কারণ অন্যায়ের প্রতিবাদ না করা এটা একটা বেঈমানের কাজ, মুনাফিকের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এটা হুকুম দিয়েছে, যদি তোমার শক্তি থাকে এটা প্রতিহত করো, প্রতিহত করার শক্তি না থাকলে প্রতিবাদ করো, প্রতিবাদ করার শক্তি না থাকলে মনে মনে তাকে ঘৃণা করো। সুতরাং আমরা যারা চাঁদাবাজ, মস্তান, মদদি এবং নারী লুবি এই ধরনের কোনো ব্যক্তিদের সাথে একসাথে কাজ করব না। আমরা দেশ থেকে এগুলি সব উচ্ছেদ করতে চাই। আমরা একটা সভ্য সমাজ গড়ে তুলতে চাই, যেখানে নারীরা সুন্দরভাবে খোলামেলাভাবে নিরাপত্তার সাথে রাস্তায় চলাফেরা করতে পারবে। তারা আমাদের মা বোন, তারা আর কেউ না। আমাদের ছেলেরা যেন নির্বিঘ্নে লেখাপড়া করতে পারে, তাদের লেখাপড়ার মান আমাদেরকে নিশ্চিত করতে হবে। গরিব মানুষদের চিকিৎসা হচ্ছে না, আন্তর্জাতিক মানের কোনো হসপিটাল নাই। আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশে অন্তত 3 থেকে 4টি আন্তর্জাতিক মানের হসপিটাল ইনশাল্লাহ আমরা ক্ষমতায় গেলে নির্মাণ করব। আপনাদেরকে গিয়ে বারান্দায় যেন শুয়ে থাকতে না হয় সেই ব্যবস্থা আমরা নেব। জনগণের মঙ্গলের জন্য যা যা করার দরকার, বিশেষ করে অসহায় গরিব মানুষদের জায়গা যেন কেউ দখল করে না নেয়, সেটা আমরা নিশ্চিত করব। দুর্নীতি সকল স্তরে বন্ধ হবে এবং আমাদের যারা নেতারা থাকবে সংসদ সদস্য হওয়ার পরে
তাদেরকে শপথ করতে হবে। আমি নিজেই শপথ দেওয়াবো যে আমি নিজে দুর্নীতি করব না, এবং কেউ দুর্নীতি করলে তাকে দুর্নীতি করতে দেব না। কারণ এখানে আমরা দুর্নীতি করার জন্য এই দল করি নাই। এই দলের সৃষ্টি হয়েছে মানুষের মঙ্গলের জন্য। আমরা সেটা অব্যাহত রাখবো। আমি আবার সকলের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের মার্কা দাঁড়িপাল্লা না, আমাদের মার্কা হচ্ছে ছাতা। সুতরাং মেহরবানি করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করেন, না হলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি নেমে আসবে। কারণ যারা মিথ্যা কথা বলে তারা আমার রসুলের উম্মত না। এটা আমার রসুল বলেছেন, আমি বলছি না। আমার রসুলের কথাটা আমি বলছি। মিথ্যাবাদীদের কোনো জায়গা এলডিপিতে হবে না, মোনাফেকের কোনো জায়গা এলডিপিতে হবে না, বেঈমানের কোনো জায়গা এলডিপিতে হবে না। কি পাবো কি পাইলাম না সেটা বড় কথা না। বড় কথা হলো নিজ নিজ জায়গা থেকে মানুষের সেবা করে যাব। আল্লাহর রাস্তায় থেকে নিজ নিজ ধর্ম অনুসারে ধর্মীয় অনুশাসন অনুযায়ী কাজ করব, আল্লাহর কাছে প্রার্থনা করব। এটাই আমাদের লক্ষ্য। এই কথাগুলি বলেই আমি আমার কথা শেষ করতে চাই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমি উত্তর দিতে প্রস্তুত। আপনার দল থেকে কতগুলো মনোনয়ন পত্র জমা দেওয়া হয়েছে এবং কোনটি কি অবৈধ বা বৈধ, কতগুলো এই বিষয়টি যদি একটু বলতেন। বৈধ অবৈধ এগুলি এখনো বলা যাবে না। এই জন্য যেমন চট্টগ্রামের একটা কথা বলি, চট্টগ্রাম 14 আসনে বিএনপি যে প্রার্থী ছিল, প্রায় 2 ঘন্টা যাবত ট্যাক্স ডিপার্টমেন্টের লোকে বলল তার কাছে, আমার এক্সাক্ট ফিগারটা স্মরণ নাই, কিন্তু 90 লক্ষ টাকার উপরে। স্টেট ব্যাংকের যে প্রতিনিধি গেল, সে বলল যে উনি একজন লোন ডিফল্টার, বিভিন্ন ব্যাংকে তার লোন আছে এবং সম্পদ গোপন করেছে। ডিসি সাহেব সবশেষে সবকিছু শুনে কি বললেন, 4 ঘন্টার জন্য বিরতি হলো। এই ধরনের ঘটনা বাংলাদেশে প্রথম ঘটেছে। এখানে বিরতি হওয়ার কোনো কিছু নাই। আপনি বলবেন বৈধ বা অবৈধ, অর্থাৎ তাকে সময় দেওয়া হলো সে যেন ভিন্ন পন্থা অবলম্বন করে তার নমিনেশনটা যেন জায়েজ করতে পারে। 4 ঘন্টা পরে ওই ট্যাক্স অফিসারগুলি এসে বলল এখন সব ঠিক আছে। এখন ট্যাক্স অফিসারগুলির নাম আমরা কালেক্ট করতেছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যথাসময়ে আমরা কাজ করব। 4 ঘন্টার মধ্যে আপনারা কিভাবে এটা ঠিক করলেন? যা কিছু আছে সরকারের সাথে লেনদেন, সেটা তো দরখাস্ত করার আগেই করতে হবে। দরখাস্ত করার পরে যদি কেউ ট্যাক্স দেয় বা ঋণ পরিশোধ করে, সেটা গ্রহণযোগ্য নয়। এটা নির্বাচন কমিশনারকে বলবো, শুধু মিষ্টি মিষ্টি কথা বললে হবে না। আল্লাহ আপনাকেও ছাড়বে না, আল্লাহ কাকেও ছাড়বে না, আমাকেও ছাড়বে না। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেন আর না ঘটে, এটা দেখতে হবে। এবং বিশেষ করে চট্টগ্রাম 14 আসনে কালকে 4 ঘন্টার বিরতির মধ্যে যে লেনদেন হয়েছে, এগুলি বাইর করার দায়িত্ব হলো গোয়েন্দা বাহিনীর। আমি আশা করব সেই কাজটা তারা করবে। মনোনয়ন আমরা অনেকগুলি দিয়েছি, 30টা দিয়েছি। 30টাই একজন বৈধ হয় নাই, সেটাও বৈধ হয়ে যাবে। একটা কাগজের ভুল প্লেসমেন্ট ছিল, এই ভুল প্লেসমেন্টের কারণে যথাসময়ে ব্যাংক কাগজটা প্লেসমেন্ট করে নাই, যার কারণে পটিয়া চট্টগ্রাম 12 আসনের এটা অবৈধ হয়েছে। এটা কাগজটা দেওয়ার সাথে সাথেই এটা বৈধ হয়ে যাবে। এটা পরে টাকা জমা করছি এরকম না, কিন্তু কাগজটা ঠিকভাবে জমা হয় না, এন্ট্রি হয় নাই। এন্ট্রি না হওয়াতে এই ভুল বুঝাবুঝি হয়েছে। বাকি আমাদের সব আসনগুলিতেই বৈধ হয়েছে। তবে সব আসনগুলিতে তো আমরা নির্বাচন করব না। যেটা ফাইনালি সমঝোতা হবে, সমঝোতার ভিত্তিতে যে আসনগুলি হবে, আমি আপনাদেরকে আগেও বলেছি, এটা 3টাও না 6টাও না, তার থেকে বেশি। কিন্তু সঠিক ফিগারটা আমি আপনাদেরকে বলতে পারবো না, কারণ এটা আমাদের মধ্যে কথা হয়েছে। এটা আমরা একসাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে, একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে জামায়াতের আমির উনি ঘোষণা করবেন।
সুতরাং সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখন কথা হলো, তাহলে আমাদের দলের লোকেরা এটা জানে কিনা? যারাদের জন্য সিট ছেড়ে দেওয়া হয়েছে তারা সবাই জানে। তাদেরকে আমি এক একজন করে বলে দিয়েছি, তোমার আসনটা ছেড়ে দিয়েছে, তুমি সর্বতভাবে প্রস্তুতি গ্রহণ করো এবং নির্বাচনের কর্মকাণ্ড যেটা আছে ন্যায় নীতিভাবে সেটা চালিয়ে যাও। এখন কোন প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার, আমি প্রশ্ন করতে চাই স্যার। বিষয়টা হচ্ছে স্যার, জামাতে ইসলামীর সাথে এনসিপি যে জয়েন করছে বা অনেক দল জয়েন করছে, তাদের ব্যাপারে এত আলোচনা বা এত সমালোচনা তৈরি হয় নাই। স্যার, আপনি একজন বীর প্রতীক, বাংলাদেশের মানুষ। আমি বীর প্রতীক না, ভুল বলবেন না। বাংলাদেশের প্রথম বীর বিক্রম বাকিরা পেয়েছে, সরি স্যার, এটা আমার মুখ, বাকিরা পেয়েছে 1972 সালের মার্চ মাসে, স্যার আমার এটা যুদ্ধকালীন সময়ে আমি একমাত্র বীর বিক্রম। স্যার আমার এটা মিস্টেক হইছে স্যার, আমি বলতে ভুলে স্যার। হ্যাঁ, বলুন। আমারও জানা আছে আপনি বীর বিক্রম। আপনি বাংলাদেশের মানুষের স্বাধীন চেতা মানুষের জন্য একটা আশা আকাঙ্ক্ষা স্থান। এখন আপনি জামাত ইসলামীর সাথে যে জোট করেছেন, নির্বাচন করেছেন, প্রশ্ন হচ্ছে আপনি 71 সালে যে অবস্থান নিয়েছিলেন সেটা বাংলাদেশের মানুষ ভুলে যাবে, নাকি জামাত ইসলামীর অবস্থানটা বাংলাদেশের মানুষ ভুলে যাবে 71-এ যারা জামাত ইসলামে ছিল বর্তমানে তারা জামাত ইসলামে নাই। আছে স্যার, অনেকে আছে স্যার। একজনও নাই। আপনি নাম বলেন। স্যার, যে মানে যারা এখন, ওটার নাম বলেন, আপনি নাম বলেন, একটা নাম বলেন যে এই নেতাটা, এই যে যাকে এই যে কি সদ্য 5 আগস্টের পরে যিনি ছাড়া পেয়েছেন, তিনি 71 সালে নেতা ছিলেন। আমার মনে হয়, আজহারুল ইসলাম। হ্যাঁ, আমার মনে হয় এই ধরনের কোন নেতা আমি জানি না। আপনাকে এটা বলতে চাই, যেহেতু আপনি কথাটা উঠেছেন, এটা স্পষ্টভাবে বলা উচিত। 1991 সালে বিএনপি যখন ক্ষমতায় আসে, বিএনপির আসন সংখ্যা কম ছিল ক্ষমতা আসার জন্য। যে আসন পেয়েছিল এই আসন নিয়ে সরকার গঠন করতে পারতো না। জামাত ইসলামের সাহায্য নিয়ে তখন সরকার গঠন হয়েছিল। তখন তো জামাত ইসলামের গায়ে গন্ধ ছিল না। না স্যার, বিএনপি আপনি কথা শুনে নেন, সব উত্তর দিয়ে দেব। তখন তো জামাত ইসলামের গায়ে কোনো গন্ধ ছিল না। এরশাদ বিরোধী আন্দোলনে 3টা জোট ছিল। একটা ছিল 7 দলীয় ঐক্য জোট। প্রথম যখন গঠিত হয়, এটা চেয়ারম্যান ছিলাম আমি 7 দলীয় ঐক্য জোটের। বিএনপির ছিল 14 দলীয় ঐক্য জোট, জামাত একটা আলাদা জোট। এই 3টা জোটের মধ্যে নিয়মিত মিটিং হতো। 3টা জোটে একসাথে মিলে এরশাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। তখন তো জামাতের গায়ের থেকে কোনো গন্ধ বাইরে নেই। তারপরে আসেন 1986 সালে আওয়ামী লীগ এবং জামাত মিলে এরশাদের সময় নির্বাচন অংশগ্রহণ করে তারা সংসদে গিয়েছিল। তখনও জামাতের গায়ে গন্ধ ছিল না। 91 সালে বিএনপি যখন সরকার গঠন করলো, তারা তখন পাক পবিত্র হয়ে গেল। 96 সালে জামাত এবং আওয়ামী লীগ মিলে বিএনপির বিরুদ্ধে সংগ্রাম করলো অন্তর্বর্তীকালীন সরকার করার জন্য বা কেয়ারটেকার সরকার করার জন্য। তখন তো ওদের গায়ের থেকে একদম খাস সুগন্ধি বেরোচ্ছিল। তখন তো কোনো অসুবিধা ছিল না। তারপরে বলেন, পিছন থেকে কথা বললো না, আমি এরকম অবস্থায় পৌঁছি নাই যে আমি কথা ভুলে যাব। যখন যাব তখন কথা ভুলে গেলে আর সভাপতি হিসেবে কাজ করব না। এখন আসেন 2001 সালে, এই যে রিদওয়ান আহমদ চলে গেল, রিদওয়ান আহমদের সাথে তো নিজামী সাহেব মন্ত্রী ছিল, মোজাহের সাহেব মন্ত্রী ছিল। তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই। 18 বছর এক নাগারে বিএনপির সাথে তারা কাজ করেছে। 2018 সালে জামাতে দানের শীষ নিয়ে নির্বাচন করেছে। তাহলে আওয়ামী লীগও তাদের সাথে কাজ করেছে, বিএনপিও কাজ করেছে। তখন যদি তাদের সুগন্ধি থাকে, আজকে দুর্গন্ধ আসলো কোত্থেকে? আসেন আমার ব্যাপারে। কিছু কিছু সাংবাদিক বা কিছু কিছু ব্যক্তি তথ্য না জানার কারণে ভুল কথা বলছে। 2001 সালে আমাকে 7খানি আসন না দেওয়ার কারণে, আমার স্ত্রীর জন্য একটা, আমার জন্য একটা না দেওয়ার কারণে আমি জামাতের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম। আমি মনে করি তাদেরকে অনুরোধ করব, এই ধরনের মিথ্যা কথা বললে দোজখে যাবেন। আমার স্ত্রী কখনো নমিনেশন চায় নাই 2001 সালে। এটা মোট ঘটনাটা হয়েছিল
আমি গিয়েছিলাম বাগদাদে হযরত আব্দুল কাদের জিলানীর দরবারে। ওখান থেকে আমি গেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। মদিনা থেকে গেলাম মক্কা। মক্কা থেকে ঢাকায় যখন অবতরণ করি তখন দেখি চট্টগ্রাম 15 আসন বর্তমানে যেটা আছে সাতকানিয়া লোহাগাড়া, এটা জামাতকে দেওয়া হয়েছে। আমি হঠাৎ আশ্চর্য হলাম, বিএনপি সরকার গঠন করতে পারে না 96 সালে, কারণ বিএনপির 28 জন মন্ত্রী নির্বাচনে জয়লাভ করতে পারে নাই। অথচ আপনাদের দোয়ায়, আমার নবীর দয়ায়, আল্লাহর মেহেরবানিতে আমি 2টা আসন থেকে জিতে আসছিলাম। যেখানে 28 জন মন্ত্রী হারে গেছে সেখানে আমি 2টা আসনে জিতে আসছিলাম। আসার পর আমি চিন্তা করলাম কোন আসনটা রাখবো, কোন আসনটা ছেড়ে দেব। এখন আমি চিন্তা করলাম যদি সাতকানিয়া লোহাগাড়া আসন ছেড়ে দিই, এটা জামায়াতে নিয়ে নেবে, বিএনপির আর কারো পক্ষে এই আসন পাওয়া সম্ভব হবে না। এবং চন্দনাইশটা যদি আমি অন্য কাকেও দিই, এটা নিরাপদ হবে না। তখন আমি আমার স্ত্রীকে রাজি করালাম, তুমি শুধু একটা দস্তখত করো, মাঝে মাঝে শুধু আমার সাথে সংসদে যাবে, আর কোনো কিছু করতে হবে না। বাকি কাজ সংসদ সদস্য হিসাবে তোমার যেটা দস্তখত করার কথা, আমি তোমার প্রাইভেট সেক্রেটারি হিসাবে কাজ করে তোমার কাছে নিয়ে আসবো, তুমি শুধু দস্তখত করে দিবা। কিন্তু জনসমক্ষে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে দেখেন, বিএনপির দুর্দিনে আমি সব সময় কাজে আসছি, আজকে যখন সুদিন আসছে আমার কোনো প্রয়োজন নেই, এটা তো হয় না। আমার ওখানে প্রশ্নটা ছিল, প্রয়োজন হলে আমি বিএনপির জন্য 2টা আসন ছেড়ে দেব। যে মুক্তিযোদ্ধা জীবন দিতে পারে তার জন্য আসন কি বড় কথা? আপনি কি মনে করেন সেটা? ক্যাপ্টেন অলি সবচেয়ে প্রথমে বিদ্রোহ করেছিল, আর কেউ না। আপনাদের জন্য জীবন দিতে গিয়েছিল এই ক্যাপ্টেন অলি। কোন মায়ের ছেলে উঠে বলো আমার কাছে ডকুমেন্ট আছে, আমি এমনি কথা বলি না। আপনারা যদি ডকুমেন্ট চান, অরিজিনাল ডকুমেন্ট প্রেসিডেন্ট জিয়ার হাতে লেখা আছে। যে লোক জীবন দিতে পারে তার জন্য কি আসন বড় জিনিস? তুচ্ছ একটা জিনিস। এই দুনিয়াটা সবকিছু তুচ্ছ জিনিস। আল্লাহকে পাওয়া, আল্লাহর নবীর সান্নিধ্য পাওয়া, এটাই বড় জিনিস। এটার জন্য আমি কাজ করি। মানুষের সেবা করা এটা একটা প্রার্থনা। আমার শুধু সেদিন বেগম জিয়ার সাথে মতবিরোধ হয়েছিল। আমি এয়ারপোর্ট থেকে পরের দিন ওনার কাছে যাই, ওনার সাথে বাকবিতণ্ডতা হয়েছিল। আমি ওনাকে বলেছিলাম, প্রয়োজন বোধে আপনি আমার থেকে 2টাই আসন নিয়ে যাবেন সমঝোতার জন্য যদি প্রয়োজন পড়ে, কিন্তু আমাকে তো একবার জিজ্ঞাসা করবেন। আমি সিনিয়র মোস্ট একজন নেতা, আপনি জুনিয়র একজনকে দিয়ে আমার আসনটা, বিএনপির একজন জুনিয়র আসনকে, বিএনপির একজন জুনিয়র লোককে এটা দায়িত্ব দিয়ে আমার আসনটা নিয়ে গেলেন, এটা তো আমাকে অপমান করলেন। আপনি যদি আমাকে বলতেন আমি সাতকানিয়া লোহাগাড়া ছেড়ে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার তো স্মরণ থাকা উচিত আপনার এই মহাবীর ধনঞ্জয়গুলি যখন 96 সালে হেরে গিয়ে আপনি সরকার গঠন করতে পারলেন না, আর আমি জামায়াতের কাছ থেকে ওই সিটটা নিয়ে আসলাম, আপনি কি সেটা স্মরণ রাখতে পারলেন না? আমার কাছে চাইতেন আমি 2টাই ছেড়ে দিতাম, এটা নিয়ে আমার মনোমালিন্য হয়েছিল। কিন্তু আমার স্ত্রীকে আসন দেওয়ার জন্য বা জামায়াতের সাথে আমার ঝগড়া হয়েছে, এই ধরনের কোনো কিছুই নেই। জামায়াতের সাথে এটা নিয়ে আমার কোনো কথাই হয় নাই। আমার কথা হয়েছিল শুধু বেগম জিয়ার সাথে, আর মন্নান ভুঁইয়া পাশে বসা ছিল, তাদের সাথে আমি যে বাক্যগুলি উচ্চারণ করেছিলাম এগুলি আমি আমার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই। কারণ দুজনেই মরহুম, তাদের সম্বন্ধে আমি কোনো কিছু কথা বলতে চাই না। আমিও যে কাজ করেছিলাম সেটাও শোভনীয় না, ওনারাও যে কাজ করেছিলেন আমার সাথে সেটাও শোভনীয় না, যার কারণে এই ভুল বুঝাবুঝি হয়েছিল। এখানে জামায়াতের কোনো হস্তক্ষেপ ছিল না, বা জামায়াতের সাথে আমার কোনো দ্বন্দ্ব ছিল না। ধন্যবাদ। স্যার, প্রশ্নটা তো শেষ হয় না স্যার, আবারও আছে? আমার উত্তরটা আমি পাই নাই স্যার। আচ্ছা বলুন। বিষয়টা হচ্ছে 71-এর জামাত আর 25-এর জামাত তাহলে পরিশুদ্ধ, আপনি সেটাই মিন করতে চাচ্ছেন? পরিশুদ্ধ না হলে বীর বিক্রম এবং মুক্তিযোদ্ধা তাদের সাথে গেল কিভাবে? যারা আপনাদেরকে দ্বিতীয়বার বাংলাদেশে, আপনি যে আজকে মুক্তভাবে কথা বলতে পারছেন,
আজকে যে সবাই নির্বাচনের জন্য লাফালাফি করতেছেন, এটা কারা করেছে? এনসিপি করেছে। এটাতে মেজরিটি কারা ছিল? জামাতের ছেলেরা ছিল। বিএনপির থেকে তো মহাসচিব বলে দিয়েছে এই সংগ্রামের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই, আমাদের কোনো অংশগ্রহণ নাই। এটা আমি বলি নাই। আমাদের তো 4 জন নিহত হয়েছে, 16 জন আহত হয়েছে, কিন্তু বিএনপির মহাসচিব বলছে আমরা এই সংগ্রামে অংশগ্রহণ করি নাই। সুতরাং যারা দ্বিতীয়বার বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করলো, আর আমি প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করলাম, আমরা সবাই একসাথে হয়েছি এই জন্য, আপনাদেরকে সুশাসন দেওয়ার জন্য, আপনাদেরকে শান্তি সুখ দেওয়ার জন্য, আপনাদের ধন সম্পদ লুণ্ঠন করার জন্য না, আপনাদের মা বোনের ইজ্জত লুণ্ঠন করার জন্য না। থ্যাংক ইউ। Hey,